ভারতবর্ষের ইতিহাসে আমরা অনেক বীরাঙ্গনা নামই পাই। তাদের মধ্যে একজন হলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ। ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসাবে ব্যাপক পরিচিত পান। তাকে ভারতীয় রমণীদের সাহসীর প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়। সুভাষচন্দ্র বসুর নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের প্রথম নারী দলের নামকরণ হয়েছিল ঝাঁসি রানী লক্ষ্মীবাঈয়ের নামানুসারে। ভারতীয় মহিলা কবি সুভদ্রা কুমারী চৌহান রানী লক্ষ্মীবাঈকে স্মরণ করে একটি কবিতা লিখেন। কবিতার নামকরণ করা হয় ঝাঁসি কি রানী। 1878 সালে কর্নেল মেলসন লিখেন দি হিস্ট্রি অব দি ইন্ডিয়ান মুটিনি পুস্তকে লক্ষ্মীবাঈ বিষয়ে আলোকপাত করেন। সম্প্রতিকালে 21 জুলাই 2011 তো কে ছিলেন এই বীরাঙ্গনা, তার সম্বন্ধে আমরা আজকে জানবো। আমি মিঠুন রয়েছি তোমাদের সাথে। তোমরা দেখছো ইতিহাসের গপ্প। জন্মকালীন সময়ে তার প্রকৃত নাম ছিল মণিকর্ণিকা তাম্বে এবং ডাকনাম মনু। তিনি মহারাষ্ট্রের মারাঠি করাডে ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। 19 নভেম্বর 1828 খ্রিস্টাব্দে কাশী, বর্তমান বারাণসী এলাকায় তার জন্ম। তার বাবার নাম মরুপ্রান্ত তাম্বে এবং মা ভাগীরথী বাই তাম্বে। 4 বছর বয়সে তিনি মাতৃহারা হন। পারিবারিক পরিবেশে বাড়িতে শিক্ষালাভ করেন লক্ষ্মীবাঈ। বিথুরের পেশোয়া আদালতে কর্মজীবন অতিবাহিত করেন তার পিতা। সেখানে পরবর্তীতে নিজ কন্যাকে মনের মতন করে গড়ে তুলতে থাকেন। লক্ষ্মীবাঈকে ছবিলীল নামে ডাকতেন পেশোয়া, যার অর্থ ক্রীড়াপ্রেমী সুন্দরী কন্যা। বাবা কোর্টের কাজকর্মে জড়িত থাকায় রানী লক্ষ্মীবাঈ ওই সময়ে অধিকাংশ নারীদের তুলনায় অধিক স্বাধীনতা ভোগ করতে পেরেছিলেন। আত্মরক্ষামূলক শিক্ষা লাভের পাশাপাশি ঘোড়া চালনা, আচারি শিক্ষা গ্রহণ করেছিলেন তিনি। এছাড়াও তিনি তার বান্ধবীদেরকে নিয়ে নিজস্ব একটি বাহিনী গড়ে তুলেছিলেন। 1842 সালে ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও নিওয়াকরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন লক্ষ্মীবাঈ। এভাবেই তিনি ঝাঁসি রানী হিসাবে পরিচিতি লাভ করেন। বিয়ের পরে তার নতুন নামকরণ হয় লক্ষ্মীবাঈ হিসেবে। 1851 সালে তাদের একটি পুত্র সন্তানের জন্ম হয়। তার নাম হয় দামোদর রাও। 4 মাস পর সন্তানটি মারা যায়। পুত্র শোক ভুলে রাজা এবং রানী উভয়ই আনন্দ রাওকে দত্তক নেন। আনন্দ রাও ছিলেন গঙ্গাধর রাওয়ের জ্যেষ্ঠতো ভাইয়ের ছেলে। জীবিত থাকা অবস্থায় ঝাঁসির রাজা তার পুত্রের মৃত্যু রহস্য কখনো উদ্ঘাটন করতে পারেননি। ঝাঁসির মহারাজা গঙ্গাধর রাও 21 নভেম্বর 1853 সালে মৃত্যুবরণ করেন। আনন্দ রাওকে দত্তক নেওয়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল লর্ড ডালহৌসির দখল সত্ত্ব বিলোপ নীতির কারণে তার সিংহাসনে আরোহণের প্রতিবন্ধকতার পরিবেশ সৃষ্টি হয়। ডালহৌসি জানান যে ঝাঁসির সিংহাসনের প্রকৃত উত্তরাধিকারী নেই এবং ঝাঁসিকে কোম্পানির নিয়ন্ত্রণাধীনে নেওয়া হবে। মার্চ 1854 সালে ঝাঁসির রানীর নামে বার্ষিক 60,000 ভারতীয় রুপি ভাতা হিসাবে মঞ্জুর করা হয় এবং ঝাঁসির কেল্লা পরিত্যাগ করার জন্য হুকুম জারি হয়। এরপর 10 মে 1857 সাল, ওই দিন মিরাটের ভারতীয় বিদ্রোহের সূচনা ঘটে। চারদিকে গুজব ছড়িয়ে পড়ে যে লি ইনফিল্ড রাইফেলের আচ্ছাদনে শূকরের মাংস এবং গরুর চর্বি ব্যবহার করা হয়। এরপরও ব্রিটিশ কর্তৃপক্ষ রাইফেলে শূকরের মাংস এবং গরুর চর্বির ব্যবহার অব্যাহত রাখে। তারা বিবৃতি দেয় যে যারা উক্ত রাইফেল ব্যবহারে অসম্মতি জানাবে তাদের বিরুদ্ধে কঠোর এই ব্যবস্থা নেওয়া হবে এবং আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও শুরু করে ব্রিটিশ শাসক গোষ্ঠী। এই বিদ্রোহের সিপাহীরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নিযুক্ত কর্মকর্তা সহ অনেক ব্রিটিশ সৈন্যদের হত্যা করে। ওই সময় লক্ষ্মীবাঈ তার বাহিনীকে নিরাপদে ও অক্ষত অবস্থায় ঝাঁসি ত্যাগ করাতে পেরেছিলেন। সমগ্র ভারতবর্ষব্যাপী প্রবল আন্দোলনে ছড়িয়ে পড়ে। এই চরম মুহূর্তে ব্রিটিশ কর্তৃপক্ষ অন্যত্র মনোযোগের চেষ্টা চালায়।
লক্ষ্মীবাঈ একাকী ঝাঁসি ত্যাগ করেন। তার নেতৃত্বে ঝাঁসি শান্ত ও শান্তিপূর্ণ অবস্থায় বজায় রয়েছিল। হলদি কুমকুম অনুষ্ঠানে ঝাঁসি রমণীরা শপথ গ্রহণ করেছিলেন যে কোনো আক্রমণকে তারা মোকাবেলা করবে এবং প্রতিপক্ষের আক্রমণকে তারা ভয় পায় না। প্রেক্ষাপটে তিনি ব্রিটিশদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনায় দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। 8 জুন 1857 সালে জোখনবাগে ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কর্মরত কর্মকর্তাসহ স্ত্রী সন্তানদের ওপর গণহত্যার বিষয়ে তার ভূমিকা নিয়ে বেশ কিছু বিতর্ক রয়েছে। অবশেষে তার দ্বিধাগ্রস্ত কেটে যায় যখন ব্রিটিশ সৈন্যরা স্যার হিউজ রোজের লর্ড স্টাই নেতৃত্বে ঘাঁটি গেড়ে বসে এবং 23 মার্চ 1858 তারিখে ঝাঁসি অবরোধ করে। লক্ষ্মীবাঈ তার বাহিনীর সামনে দাঁড়িয়ে নেতৃত্ব দেন এবং অবরোধে প্রেক্ষাপটে তিনি প্রচণ্ডভাবে ক্রুদ্ধ হয়ে পড়েন। ঝাঁসি এবং লক্ষ্মীবাঈকে মুক্ত করতে 20,000 সৈনিকের নিজস্ব একটি দলের নেতৃত্ব দিয়েছিলেন অন্যতম বিদ্রোহী নেতা তাতিয়া তোপে। তবে ব্রিটিশ সৈনিকের সংখ্যা ছিল মাত্র 1,540 জন। স্বল্প সৈনিক থাকা সত্ত্বেও তাতিয়া তোপে ব্রিটিশ সৈন্যদের অবরোধ ভাঙতে পারেননি। ব্রিটিশ সৈনিকেরা ছিল প্রশিক্ষিত ও শৃঙ্খলাবদ্ধ, যা প্রতিপক্ষের আনাড়ি ও অনভিজ্ঞ সৈনিকেরা তাদের 31 মার্চের আক্রমণে টিকতে পারেনি। লক্ষ্মীবাঈ নিজস্ব বাহিনী এই আক্রমণ সহ্য করতে পারেনি। আক্রমণের 3 দিন পর ব্রিটিশ সৈন্যদল দুর্গের দেয়ালে ফাটল ধরায় এবং ঝাঁসি শহরটি তাদের আয়ত্তে নিয়ে আসে। এর পূর্বেই এক রাতে দুর্গের দেয়াল থেকে সন্তানসহ লাফ দিয়ে লক্ষ্মীবাঈ প্রাণ রক্ষা করেন। ওই সময় তাকে ঘিরে রেখেছিলেন তার নিজস্ব একটি দল, যার অধিকাংশই ছিলেন নারী সদস্য। আনন্দরাওকে সাথে নিয়ে রানী তার বাহিনী সহযোগে বাণিজ্যিক বিনিয়োগের উর্বর ক্ষেত্র কালপিতে যান। সেখানে তিনি অন্যান্য বিদ্রোহী বাহিনীর সাথে যোগ দেন। তাতিয়া তোপের নেতৃত্বে একটি বিদ্রোহ দল ছিল। এরপর রানী লক্ষ্মীবাঈ এবং তাতিয়া তোপে গোয়ালিয়রের দিকে রওনা দেন। সেখানে তাদের যৌথ বাহিনী গোয়ালিয়রের মহারাজার দলকে পরাজিত করে। পরাজিত বাহিনীর সদস্যরা পরবর্তীতে যৌথ বাহিনীর সাথে একত্রিত হয়। তারপর কৌশলগত অবস্থানে থাকা গোয়ালিয়রের কেল্লা দখল করে বাই এবং তোপলিত বাহিনী 17 জুন 1858 সালে ফুলবাগ এলাকার কাছাকাছি কোটাহ কি সেরাইয়ে রাজকীয় বাহিনীর সাথে পূর্ণোদ্যমে যুদ্ধ চালিয়ে শহীদ হন রানী। পরবর্তীতে আরও 3 দিন পর ব্রিটিশ সেনাদল গোয়ালিয়র পুনর্দখল করে। যুদ্ধ শেষে ব্রিটিশ কর্তৃপক্ষের পক্ষে জেনারেল হিউজ রোজ তার প্রতিবেদনে উল্লেখ করেন যে রানী তার সহজাত সৌন্দর্য, চতুরতা এবং অসাধারণ অধ্যবসায়ের জন্য স্মরণীয় হয়ে আছেন। এছাড়াও তিনি বিদ্রোহ সকল নেতা-নেত্রীর তুলনায় সবচেয়ে বিপজ্জনক ছিলেন। রানী লক্ষ্মীবাঈ ভারতবর্ষের জাতীয় বীরাঙ্গনা হিসেবে ব্যাপক পরিচিতি পান। তাকে ভারতীয় রমণীদের সাহসীর প্রতীক ও পরিকল্প হিসাবে চিত্রিত করা হয়েছে। সুভাষচন্দ্র বসু নেতৃত্বাধীন আজাদ হিন্দ ফৌজের প্রথম নারী দলের নামকরণ রানী লক্ষ্মীবাঈয়ের নামানুসারেই হয়েছে। ভারতীয় মহিলা কবি সুভদ্রা কুমারী চৌহান 1904 থেকে 1948 রানী লক্ষ্মীবাঈয়ের স্মরণ করে একটি কবিতা লেখেন। কবিতার নামকরণ করা হয় ঝাঁসি কি রানী, যাতে জাতীয় বীরাঙ্গনা হিসেবে তাকে উল্লেখ করেছেন তিনি। 1878 সালে কর্নেল মেলসন লিখিত দি হিস্ট্রি অব দি ইন্ডিয়া মুটিনি পুস্তকে লক্ষ্মীবাঈয়ের বিষয়ে আলোকপাত করেন। তিনি লিখেছেন, তার জনগণ সর্বদাই তাকে স্মরণ করবে। তিনি নিষ্ঠুরতাকে বিদ্রোহের পর্যায়ে উন্নীত করার মাধ্যমে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি জীবিত আছেন এবং স্বীয় মাতৃভূমির জন্য নিজের জীবন বিসর্জন দিয়েছেন। সাম্প্রতিককালে
21 জুলাই 2011 তারিখে লক্ষ্মীবাঈকে বিশ্বের শীর্ষ 10 জন ডানপিটে রানীদের একজন হিসাবে চিহ্নিত করা হয়েছে।